আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে তোমাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি একটি অসাধারণ সুন্দর টপিক নিয়ে। আর তা হলো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড অর্থাৎ চেঞ্জিং সেন্টেন্স। আমি জানি এই টপিকটি তোমাদেরকে প্রচুর প্যারা দেয়, তাই না? অনেক রুলস মনে থাকে না, স্যার এটা নিয়ে অনেক কমপ্লেইন আছে। কিন্তু ইনশাল্লাহ আজকের ক্লাসের শেষে আশা করি এই টপিকটি তোমাদের একদমই পানির মতো সহজ হয়ে যাবে। তবে শর্ত হচ্ছে পুরো ক্লাসটি মনোযোগ সহকারে করতে হবে এবং আমি চেষ্টা করব যে পুরো ক্লাসের ভেতরে একদম রুলসকে এড়িয়ে, অর্থাৎ রুলস তো আমি পড়াবই, তবে রুলকে এড়িয়েও একটু সেন্স দিয়ে, বাংলা অর্থ দিয়ে কিভাবে এটা সলভ করা যায় তা একটু আজকে দেখার চেষ্টা করবো। ওকে, তো লেটস গো। চলো, আজকে টপিক হচ্ছে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। এটা হচ্ছে আজকে আমরা পড়ে ফেলবো এবং চেষ্টা করবো এই টপিকটাকে একটু সুন্দর করে পড়ার জন্য। তো তোমাদেরকে যে কথাটা আমি আগে বলেছি যে আমরা রুলের দিকে পড়ে যাব, আগে একটু ব্যাপারটা বোঝার ট্রাই করি। একটু বোঝো যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড আসলে ব্যাপারটা কি, একটু বোঝার ট্রাই করি। আগে বাংলাতে বুঝি আমরা। শোনো, বাংলাতে আমরা যে বাক্যটাকে সরল বাক্য বলি সেটাই আমরা ইংলিশে বলি কি বলো? সিম্পল সেন্টেন্স। বাংলাতে যে বাক্যটাকে আমরা জটিল বা মিশ্র বাক্য বলি সেটা কি আমরা ইংলিশে বলি কি বলো? কমপ্লেক্স সেন্টেন্স। আর বাংলাতে যাকে আমরা যৌগিক বাক্য বলি তাকেই আমরা বলি হলো ইংলিশে কম্পাউন্ড সেন্টেন্স। এখন একটু বোঝো, সেটা হলো যখন তোমাকে কোনো বাক্যকে সিম্পল করতে বলবে, তোমার একটা কথা মনে রাখতে হবে, সিম্পল সেন্টেন্স মানেই হলো সেখানে সাবজেক্টের সংখ্যা হলো কেবল একটি। অর্থাৎ সিম্পল সেন্টেন্স কখনোই একাধিক সাবজেক্ট নিয়ে হয় না। এবং যেহেতু সাবজেক্ট একটি, তার মানে এখানে ফাইনাইট ভার্ব হলো কয়টি বলো? একটি। আবারও বলছি, সিম্পল সেন্টেন্স অর্থ হলো যে বাক্যের মধ্যে একটি সাবজেক্ট, একটি ফাইনাইট ভার্ব, সেটি হলো সিম্পল সেন্টেন্স। এখন তোমার মনে কোয়েশ্চেন চলে এসেছে, স্যার ফাইনাইট ভার্ব ব্যাপারটা আসলে কি, বা ফাইনাইট ভার্ব কি? একদমই সহজ একটা কথা হলো, যে ভার্বের জন্য সাবজেক্ট লাগে তাই হলো ফাইনাইট ভার্ব, আর যে ভার্বের জন্য সাবজেক্ট লাগে না তা হলো নন ফাইনাইট ভার্ব। আমি আবারও বলছি, যে ভার্বের জন্য সাবজেক্ট প্রয়োজন তা হলো ফাইনাইট ভার্ব, আর যে ভার্বের জন্য সাবজেক্ট প্রয়োজন নেই তা হলো নন ফাইনাইট। যেমন বললাম আই ওয়ান্ট টু গো নাও, আমি এখন যেতে চাই। দেখো, এই যে আমরা একটা বাক্য বললাম, এই বাক্যের ভেতরে আমরা দুটো ভার্ব বলেছি, একটা ওয়ান্ট, একটা হচ্ছে টু গো। ওকে, এখন দেখতে পাচ্ছি ওয়ান্টের জন্য একটি সাবজেক্ট আছে এবং প্রয়োজন, বাট টু গো এর আগে কোনো সাবজেক্ট নেই এবং টু গো ভার্বের জন্য কোনো সাবজেক্ট কিন্তু বাক্যের মধ্যে নেই। তাহলে যে ভার্বের জন্য সাবজেক্ট নেই তার নাম হলো নন ফাইনাইট ভার্ব। আমি সংক্ষেপে লিখেছি NFV, নন ফাইনাইট ভার্ব। আর যে ভার্বের জন্য সাবজেক্ট আছে তার নাম হলো কি বলো? ফাইনাইট ভার্ব। এটা হচ্ছে আমাকে মনে রাখতে হবে। বুঝতে পেরেছি? যেমন ধরো, তোমাকে আমি আরো সহজে বলি, বললাম আই হ্যাভ আ বয়, বললাম ওয়াশ মাই ক্লোথস, বা এখানে টু ওয়াশ মাই ক্লোথস বলা যায়, আবার ওয়াশ মাই ক্লোথস বলা যায়। ওকে, বাই দ্য ওয়ে, তো বললাম আই হ্যাভ আ বয় ওয়াশ মাই ক্লোথস, অর্থাৎ আমার একটি ছেলে আছে কাপড় চোপড় পরিষ্কার করানোর জন্য। এখন দেখো, এখানে কিন্তু ভার্ব আছে কয়টা বলো স্যার? দুটো ভার্ব আছে, একটা হ্যাভ, একটা হলো ওয়াশ। এখন বলতে হবে কোন ভার্বটি ফাইনাইট, কোনটি হলো নন ফাইনাইট। একদমই ইজি, যার আগে বা যার জন্য সাবজেক্ট বাক্যে আছে তার নাম হলো ফাইনাইট, আর যার আগে বা যার জন্য বাক্যে সাবজেক্ট নেই তার নাম কি বলো? নন ফাইনাইট। তাহলে বলো তো, হ্যাভ এর আগে বা হ্যাভ এর জন্য সাবজেক্ট আছে আই হ্যাভ, সো এই হ্যাভ এটা হলো ফাইনাইট ভার্ব। আর এই যে ওয়াশ, এর আগে কোনো সাবজেক্ট নেই, তার মানে এই ওয়াশ হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এখন তোমার মনে প্রশ্ন, স্যার তাহলে আ বয়, এই যে এ বয়, এটা কি সাবজেক্ট নয়? না, এটা সাবজেক্ট নয়, এটা হলো এই হ্যাভ ভার্বের হলো কি বলো? অবজেক্ট। তার মানে এই বাক্যে ওয়াশ সাবজেক্টহীন বা সাবজেক্ট ছাড়া আছে, উইদাউট সাবজেক্ট, তাই তাকে আমরা বলবো নন ফাইনাইট। আর যার একটি সাবজেক্ট আছে তাকে আমরা বলবো কি কথা বলো? ফাইনাইট। আর এই কথাটাই এখন আমরা এখানে বুঝবো, বাক্যের মধ্যে যদি একটি সাবজেক্ট থাকে, একটি ফাইনাইট ভার্ব থাকে, সেই বাক্যটাকে আমরা বলবো কি বলো? সিম্পল সেন্টেন্স। এবং সিম্পল সেন্টেন্স মানে হলো ওই বাক্যের মধ্যে তুমি কোনো কনজাংশনের ব্যবহার করবা না, কোনো কনজাংশন থাকবে না। বুঝতে পেরেছি? তাহলে তিনটি কথা মনে রাখবো, যখন আমাকে সিম্পল করতে বলা হবে আমি প্রথমত আমার ব্যাক স্টেজে যেটা আমার বাজবে মনের মধ্যে তা হলো সাবজেক্ট একটি রাখবো, ফাইনাইট ভার্বও একটি রাখবো এবং কোনো কনজাংশন রাখবো না। কথা শেষ। এবার চলো, যখন আমাকে বলবে তুমি কমপ্লেক্স করো, কমপ্লেক্স করো মানে আমার মনে এটা চলে আসবে এখানে সাবজেক্ট হবে একাধিক, অর্থাৎ
2 3 4 5 হতে পারে, তবে এতগুলো সাবজেক্ট দিয়ে তোমাদের সাধারণত পরীক্ষায় প্রশ্ন থাকে না, দুটো সাবজেক্ট থাকে সাধারণত। আচ্ছা, তার মানে সাবজেক্ট যেহেতু একাধিক, তাহলে তোমরা বলো ফাইনাইট ভার্বও কি হবে বলো একাধিক, কারণ ফাইনাইট ভার্বের জন্য কি দরকার, সাবজেক্ট দরকার। তো সাবজেক্ট যদি একাধিক হয় তাহলে ফাইনাইট ভার্বও তো একাধিক হবে। তাহলে বলো সাবজেক্ট দুটো হলে ফাইনাইট ভার্বও দুটো, কারণ প্রত্যেকটার জন্য একটি করে সাবজেক্ট লাগে, তাই তো। তাহলে মনে রাখবো কমপ্লেক্স সেন্টেন্স মানে হলো একাধিক সাবজেক্ট এবং একাধিক ফাইনাইট ভার্ব। কিন্তু মনে রেখো কম্পাউন্ড যেটাকে আমরা বলি যৌগিক বাক্য, এটাও কিন্তু একাধিক সাবজেক্ট, এটাও কিন্তু একাধিক ফাইনাইট ভার্ব। কিন্তু মনে রেখো কম্পাউন্ড এবং কমপ্লেক্সের চেহারা কিন্তু প্রায় এক, শুধু এক জায়গাতে পার্থক্য। আমি আবারও বলছি, কমপ্লেক্স সেন্টেন্স যখন তোমাকে বলবে সাবজেক্ট একাধিক, ফাইনাইট ভার্ব একাধিক, আবার কম্পাউন্ড এটাও সাবজেক্ট একাধিক, ফাইনাইট ভার্ব একাধিক। পার্থক্য কয় জায়গায় বললাম? মাত্র এক জায়গায়। তা কি জানো? তা হলো মাত্র কনজাংশনের ব্যবহারে। ইয়াস, অর্থাৎ এই যে কম্পাউন্ড সেন্টেন্সে সেখানে কিছু স্পেসিফিক কনজাংশন থাকবে যেটা কমপ্লেক্সে থাকবে না, আবার কমপ্লেক্সে কিছু স্পেসিফিক কনজাংশন থাকবে যেটা হলো কম্পাউন্ডে থাকবে না। এখন তোমার কাজ হচ্ছে এই কনজাংশন গুলো একদম মুখস্থ করে ফেলা, অর্থাৎ কোন কোন কনজাংশন গুলো কমপ্লেক্সের জন্য ঘটে আর কোন কোন কনজাংশন গুলো কম্পাউন্ডের জন্য ঘটে। একটু বুঝি আমরা। কম্পাউন্ডের জন্য একদমই সহজ একটা মেথড আছে, সেটা হচ্ছে ফ্যান বয়েস, যাকে লিখেছি FANBOYS, ফ্যান বয়েস। আচ্ছা, ফ্যান বয়েস মানে কি? এফ হয় ফর, এ ফর অ্যান্ড, এন ফর নর, বি ফর বাট, ও ফর অর, ওয়াই ফর ইয়েট, এস ফর সো। অর্থাৎ এই যে 7টি কনজাংশন আছে ফ্যান বয়েস, ফর অ্যান্ড নর বাট অর ইয়েট সো, এই কনজাংশন গুলো দিয়ে যদি একাধিক সাবজেক্ট একাধিক ভার্ব হয় তবে তাকে আমরা বলবো কম্পাউন্ড। এবং এইগুলো বাদে যে কনজাংশন গুলো আছে যেমন WH ওয়ার্ডস, যেগুলো কি হু, হুম, হুইচ, হুজ, হোয়াট, ওয়েন, হোয়ার, হাউ, হোয়াই, এই যেগুলো আছে WH ওয়ার্ড, অথবা বিফোর, আফটার, ইফ, আনলেস, ইন কেস, তারপরে হচ্ছে এখানে আছে কি অ্যাজ ইফ, এটা হবে অ্যাজ ইফ বা অ্যাজ দো, অথবা বিকজ, সিন্স, অ্যাজ, টিল, আনটিল, দো, অথবা অলদো। এই যতগুলো আমরা কনজাংশন এখানে বললাম, এই কনজাংশন গুলো দিয়ে যদি আমি কোনো একাধিক সাবজেক্ট একাধিক ভার্ব আমরা যুক্ত কোনো বাক্য দেখি তাহলে ওটা হলো কমপ্লেক্স। তাহলে এই কথাগুলো তোমাকে কেন বললাম আমরা রুলে নেয়ার আগেই? এর কারণ হচ্ছে তোমাদের এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ভুল হবার প্রধান কারণ হচ্ছে তোমরা প্রথমে গিয়েই একটা রুল পড়া শুরু করো, রুল 1, এটা থাকলে এটা হবে কমপ্লেক্স, এটা থাকলে এটা হবে কম্পাউন্ড। নো, আগে বুঝো কোন বাক্যটা সিম্পল। তুমি যে পরীক্ষার হলে যে লিখবা তোমারটা যে সঠিক হয়েছে বুঝবা কিভাবে? তুমি আগে মিলাবে যে তোমার এই ক্যাটাগরিগুলো হয়েছে কিনা। তোমাকে সিম্পল করতে বলেছে, তুমি চিন্তা করবে তোমার বাক্যের মধ্যে একটি সাবজেক্ট একটি ফাইনাইট ভার্ব আছে কিনা, কোনো কনজাংশন নেই এমন হয়েছে কিনা। আবার যখন তোমাকে বলবে কমপ্লেক্স করো, তুমি দেখবে একাধিক সাবজেক্ট একাধিক ফাইনাইট ভার্ব হয়েছে কিনা এবং সেখানে কোনো কনজাংশন এইগুলো আছে কিনা। আবার যখন তোমাকে বলবে কম্পাউন্ড করো, তুমি সেখানে নিশ্চিত হবে যে একাধিক সাবজেক্ট একাধিক ভার্ব আছে কিনা এবং সেখানে ফ্যান বয়েসের কেউ আছে কিনা। এখন একটা কথা মনোযোগ দিয়ে শোনো, এই কথাটা পুরো ক্লাসের একদম মূল বা জিস্ট কথা, সেটা হলো যখন কোনো বাক্য তোমাকে সিম্পল করতে বলবে তোমার এটাই মনে করতে হবে কথাটাকে বাংলাতে সরল করে বললে কি হতো। অর্থাৎ বাংলাতে সরল করে তুমি বলতে শিখো। যেমন একটা কথা মনে রেখো, যেমন বলা হলো যে বলা হলো আমার নাম নীরব মাহমুদ। আমি সহজ করে আমাকে দিয়ে উদাহরণটা দিচ্ছি। ধরো সিম্পলে বলা হলো আমার নাম নীরব মাহমুদ, এটা সরল বাক্য। তোমাকে বলা হলো এই বাক্যটাকে তুমি কমপ্লেক্স করো, আই এম নীরব মাহমুদ, এটাকে তুমি কমপ্লেক্স করতে বললো। এবারে আসো, তুমি কি প্রথম কি চিন্তা করো এখানে কোন রুল ব্যবহার হয়েছে, এই রুল থাকলে কি কি পড়েছিলাম? নো, আজকে থেকে রুল তুমি চিন্তা করবা না। তোমার কাজ হচ্ছে যে বাক্যটা দেয়া আছে সেই বাক্যটার বাংলা করো আগে। আই এম নীরব মাহমুদ মানে হচ্ছে আমি নীরব মাহমুদ, ওকে, বা আমার নাম নীরব মাহমুদ। এবার এই কথাটাকে বাংলাতে কিভাবে তুমি মিশ্র বা জটিল করে বলতা বা একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলতা? কমপ্লেক্স মানে একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলা। তাহলে আমি বাংলাতে বলতাম আমি একটি ছেলে যার নাম নীরব মাহমুদ। এই তো, মানে আমার নাম নীরব মাহমুদ এটাকেই ঘুরায় কিন্তু বলা যায় আমি একজন মানুষ বা আমি এমন একজন যার নাম নীরব মাহমুদ, যার নাম, কথা কি বুঝতে পেরেছি? অথবা যে নীরব মাহমুদ, এই যে মানে কি বলো? হু। তাহলে দেখো একই কথা, আমি নীরব মাহমুদ কথাটাকে ঘুরিয়ে বললা আমি এমন একজন যে হই নীরব মাহমুদ। কথা কি ক্লিয়ার? তাহলে এক বাংলা কথাটাকে তুমি যখন ঘুরিয়ে পেঁচিয়ে তুমি কমপ্লেক্স করতে পারলা, এবার ওটার ইংরেজি করে ফেলো। তাহলে হবে কি? আই অ্যাম আ বয় হু ইজ নীরব মাহমুদ।
দেখো আই এম এ বয়, আমি একজন ছেলে, হু ইজ নীরব মাহমুদ, যে হচ্ছে নীরব মাহমুদ। তাহলে দেখো বাক্যটা কিন্তু তুমি কমপ্লেক্স করে ফেললে উইদাউট রুল, জাস্ট বাংলা বোঝার কারণে। আবার যেমন ধরো এই বাক্যটাকে তুমি যখন যৌগিক করবা একটু দীর্ঘ করে বলো, সেটা কি? আমি একজন ছেলে এবং আমার নাম নীরব মাহমুদ। ওকে, এবার ইংরেজি করে ফেলো, আই এম আ বয় অ্যান্ড মাই নেম ইজ নীরব মাহমুদ। তাহলে অ্যান্ড দ্বারা যুক্ত হয়ে গেছে, তোমার কিন্তু কম্পাউন্ড হয়ে গেল। আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো পরীক্ষার হলে আগে তুমি রুল ফলো করবে না, আগে বাংলা করার ট্রাই করবে। তোমাকে যেটা বলা হয়েছে বাংলা করে এবার দেখবে ওটার সরল করে বললে কি হয়, জটিল করে ঘুরিয়ে পেঁচিয়ে বললে কি হয়, দীর্ঘ করে বললে কি হয়, এবং ওইটা চিন্তা করার পরে তুমি যখন লিখবে তখন চিন্তা করবে তোমাকে যখন সরল করতে বলা হবে বা সিম্পল, তুমি দেখবে একটি সাবজেক্ট একটি ফাইনাইট ভার্ব আছে কিনা। তোমাকে যদি কমপ্লেক্স করতে বলা হয় তুমি দেখবে একাধিক সাবজেক্ট একাধিক ফাইনাইট ভার্ব আছে কিনা, কনজাংশন স্যার যা যা বলেছেন তা করেছে কিনা। আবার যখন তোমাকে কম্পাউন্ড করে করতে বলবে তুমি দেখবে মুখে তো করে ফেলেছো, এখন দেখবে কনজাংশন তোমার ওগুলো ঠিক আছে কিনা। এখন চলো তোমাদেরকে আমি একটা একটা বিষয় বুঝিয়ে দিচ্ছি। তুমি বলবা স্যার এইমাত্র আপনি বললেন কোনো রুল লাগে না, আপনি এখন আবার রুল নিয়ে এসেছেন। এবার তোমাকে আমি বলি, তোমাকে আমি মাত্র 10টি ট্রিক দেখাবো, তবে এগুলোকে ট্রিক বলতে পারো, রুল বলতে পারো, তবে আমি এগুলো রুলের চেয়ে বেশি প্রাধান্য দিব আমার মৌখিক কথায়। অর্থাৎ এতক্ষণ যে আমরা ভাষা দিয়ে কথাটাকে কমপ্লেক্স করেছি সেভাবে আমি গুরুত্ব দিব। তবে রুলটা কেন দিচ্ছি, কারণ তোমাদের সামনে পরীক্ষা, এখন এত তাড়াতাড়ি তুমি এই হ্যাবিচুয়েটেড হওয়াটা তোমার জন্য পসিবল না। তবে হ্যাঁ, যদি কেউ এই কথা শুনে এক রাতের মধ্যে তুমি যদি বুঝতে পারো স্যার আমি আপনার কথা ধরতে পেরেছি, তোমার জন্য পরীক্ষা হবে একদম পানির মতো সহজ। চলো আমরা বুঝে আসি। ধরো বলা হলো আমি এই রুলটা ধরো পড়াবো না, ফার্স্টে রুলটা দেয়া আছে, এই রুলের দিকে আমি তাকাবো না, তুমিও তাকিও না, চলো আমরা সরাসরি বাক্যে চলে যাচ্ছি। বলা হলো হি ইজ টু উইক টু ওয়াক। খেয়াল করো, হি ইজ টু উইক টু ওয়াক। আগে দেখো এই বাক্যটার মধ্যে সাবজেক্ট কয়টি, ফাইনাইট ভার্ব কয়টি। দেখো হি হলো সাবজেক্ট একটি, আর ইজ এর আগে একটা ভার্ব, সাবজেক্ট যেহেতু আছে তার মানে ইজ হলো ফাইনাইট ভার্ব। আর এই বাক্যের মধ্যে আরো একটা ভার্ব আছে, সেটা হলো টু ওয়াক। এটা কিন্তু ফাইনাইট ভার্ব নয়, এটা হলো নন ফাইনাইট ভার্ব, কারণ এর আগে কোনো সাবজেক্ট নেই। তাহলে বুঝতে পারলাম একটি সাবজেক্ট একটি ফাইনাইট ভার্ব, তার মানে কি বলো, সিম্পল সেন্টেন্স। এখন এটার বাংলা করি চলো। বাংলা হচ্ছে হি ইজ টু উইক টু ওয়াক, সের অর্থ হচ্ছে সে হাঁটার অযোগ্য, বা সে হাঁটতে পারে না দুর্বলতার জন্য। সহজ কথা, দুর্বলতার জন্য সে হাঁটতে পারে না, এমন একটা বাংলা। ওকে, এখন চিন্তা করো এটার একটু, চলো আমরা বাংলাতে একটু জটিল করে বলি। দুর্বলতার কারণে সে হাঁটতে পারে না। ওকে, বাংলায় করো, সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না। দেখো তো একটু ঘুরিয়ে পেঁচিয়ে বাংলায় বলতে পারলে কিনা, দুর্বলতার জন্য সে হাঁটতে পারে না, এটা কি তুমি ঘুরিয়ে পেঁচিয়ে বলো, সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না। এবার চলো এতই যে এর ইংরেজি করে ফেলো, এতই যে এর হবে কি, সো দ্যাট। এবার চলো করে ফেলি, হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক। এখন তুমি করার পরে পরীক্ষার হলে বসিয়ে জাস্টিফাই করে ফেলো তোমারটা হয়েছে কিনা, একাধিক সাবজেক্ট একাধিক ভার্ব আছে কিনা, ওই কনজাংশন ব্যবহার হয়েছে কিনা। চলো দেখে আসি। ইয়েস, এই যে আমার ইজ একটা ফাইনাইট ভার্ব, আর হি হচ্ছে একটা সাবজেক্ট, আবার ক্যানট ওয়াক এটা হলো একটি ফাইনাইট ভার্ব, আবার হি একটা সাবজেক্ট, তারপরে একাধিক সাবজেক্ট একাধিক ভার্ব আছে। আবার বাক্যে দেখতে পাচ্ছি এই যে সো দ্যাট, দেখো সো দ্যাট এখানে কিন্তু আছে, অর্থাৎ দ্যাট অথবা সো দ্যাট থাকলে সেটা কিন্তু অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্সের কাজ করে। এবার চলো এটাকে আমরা বাংলাতে দীর্ঘ করে বলি। ওকে, চলো বাংলায়, আগে বাংলায় পরে ইংরেজিতে। বাংলাতে কি বলতে পারি, সে অনেক দুর্বল। ভালো করে খেয়াল করো, সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না, তাই তো? এটা কিন্তু বাংলাতে দীর্ঘ করে বলো, সে অনেক দুর্বল এবং সে হাঁটতে পারে না। ভালো করে বুঝো, সে অনেক দুর্বল এবং সে হাঁটতে পারে না। তাহলে অনেক ইংরেজি কি বলো, ভেরি, মানে অনেক, এবং ইংরেজি কি বলো, অ্যান্ড। তাহলে তোমাকে এখানে যা করতে হবে, ভেরি এবং অ্যান্ড এর ব্যবহার করতে হবে, দ্যাটস ইট। তাহলে কি বলবো, যেমন হি ইজ ভেরি উইক অ্যান্ড হি ক্যানট ওয়াক। এখন দেখো তোমারটা হয়েছে কিনা, দেখো ইজ একটা ভার্ব আছে, হি একটা সাবজেক্ট আছে, আবার ক্যানট ওয়াক একটা ভার্ব আছে, হি একটা সাবজেক্ট আছে। এবার তুমি কনফার্ম না তোমারটা হয়েছে কিনা, তাই তো? তুমি দেখো অ্যান্ড যুক্ত করে ফেলেছো, তার মানে 100% তোমারটা কম্পাউন্ড সঠিকভাবে হয়েছে। এখন বোঝো তাহলে তুমি যে তিনটা বাক্য করলা, দেখো তো রুল দরকার নাকি আগে মুখে মুখে এটা বোঝার দরকার। তুমি যদি রুল পড়ে যাও, অনেক রুলের ব্যবহার, এত রুল মনে রাখা সম্ভব না। আগে তুমি মৌখিকভাবে বাংলা করার ট্রাই করো, দেখবা বাংলাতে তুমি যখন করতে পারবে তোমার রুল এমনিতেই দেখবা তোমার ব্রেইনে চলে আসবে। এবার আমরা একটু রুলের দিকে যাই। তার মানে টু ডট ডট টু,
টু ডট ডট টু যদি থাকে এটাকে কমপ্লেক্স আমরা করব সো ডট ডট দ্যাট দ্বারা, এবং আমরা জানি সো ডট ডট দ্যাট যখন থাকে তারপরে অবশ্যই আমরা একটি ক্যান অথবা হচ্ছে কুড আর অথবা মে অথবা কি কথা বলো মাইট এবং এরপরে ভার্বের বেস ফর্ম ব্যবহার করি। মনে রাখবো যদি আগের ক্লজটি প্রেজেন্ট হয় তাহলে ক্যান অথবা কুড, আগের ক্লজটি পাস্ট হয় তাহলে কি বলো সরি আগের ক্লজটি প্রেজেন্ট হলে ক্যান অথবা মে, আর আগের ক্লজটি পাস্ট হলে কি হবে কুড অথবা কি বলো মাইট। এবং এইগুলো যেহেতু মডেল অক্সিলিয়ারি তাই এদের পরে ভার্বে কি বসে বলো বেসিক ফর্ম, বেস ফর্ম। বেস ফর্ম মানে কি যার সাথে এস যুক্ত হয় না, আইএনজি হয় না, এবং বেসিক ফর্মটাকে বলা হয় বেস ফর্ম। আর এটা কি কম্পাউন্ড করব কি দ্বারা ভেরি দ্বারা এবং কি দ্বারা বলো এন্ড, এবং পরবর্তী বাক্যটা হচ্ছে নেগেটিভ করব। এই যে কথাগুলো তুমি বললা এই লাইনটা স্যার এই লাইনটা মনে রাখা অনেক টাফ, বরং তুমি কোনো কিছু বোঝোই নাই, বরং তুমি বাংলাটা যারা করতে পারো তারা কিন্তু অনায়াসে এটার ইংরেজি কিন্তু তুমি করে ফেলতে পারবা। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে আমি আরেকটা বাক্য চিন্তা করো, ধরো বলা হলো এরকম he is too weak to understand the math. খেয়াল করো he is too weak to understand the math, অর্থাৎ সে ম্যাথটি বুঝতে অক্ষম। he is too weak to understand the math, সে ম্যাথটি বুঝতে অক্ষম, তাই তো? এবার তুমি পুরোটা তুমি বাংলাতে ঘুরিয়ে পেঁচিয়ে বলো, বলো সে এতটাই অক্ষম যে সে ম্যাথটি বুঝতে পারে না। এই তো, সে এতটাই অক্ষম যে সে ম্যাথ বুঝতে পারে না। এতটাই যে তার মানে কি হবে কথা বলো সো দ্যাট, সো দ্যাট মানে কি এতই যে, তাহলে কি বলবে বলো হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাথ, অর্থাৎ সে এতই দুর্বল যে সে ম্যাথটি বুঝতে পারে না। এবার এটাকে তুমি ঘুরিয়ে পেঁচিয়ে তুমি একটু হচ্ছে কম্পাউন্ড করে ফেলো, সে অনেক দুর্বল এবং সে ম্যাথটি বুঝতে পারে না বা করতে পারে না, তাহলে হবে কি হি ইজ ভেরি উইক অ্যান্ড হি ক্যানট আন্ডারস্ট্যান্ড, অথবা হচ্ছে ক্যানট বলতে পারো আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাথ, সে ম্যাথটি বুঝতে পারছে না। তাহলে বলো এই রুল তুমি জানলেও চলে, তুমি রুল ছাড়া জাস্ট বাংলা তুমি যদি হচ্ছে মিনিংটা বুঝে যাও তাও কিন্তু তোমার কিন্তু হয়ে যায়। চলো আমরা দ্বিতীয়টায় আমরা প্র্যাকটিসে যাব। ওই যে বললাম রুলগুলো পরে আগে আমরা বাংলায় দেখি করতে পারি কিনা, যেহেতু পরীক্ষার সামনে একটু দেখি বাংলায় পারি কিনা। রুল তো আমার আছেই, দেয়া আছে, বাট দেখি রুল ছাড়াও আমরা করতে পারি কিনা। চলো বাকি কি বলা হয়েছে, ইন স্পাইট অফ হিজ পভার্টি হি ইজ অনেস্ট। এবার চলো আগে দেখো সাবজেক্ট ভার্ব কয়টা আছে, হি একটা সাবজেক্ট আছে, ইজ একটা ভার্ব আছে, আর কোনো সাবজেক্ট ভার্ব দেখতে পাচ্ছি না। ইন স্পাইট অফ হিজ পভার্টি তার মানে বাক্যটা পিওর সিম্পল সেন্টেন্স, তাই তো? চলো বাংলায় করে ফেলি। ইনস্পাইট অফ মানে কি বলো সত্ত্বেও, তাই তো? এবারে আসো, দরিদ্রতা সত্ত্বেও সে অনেস্ট। আগে খেয়াল করো, দরিদ্রতা সত্ত্বেও সে অনেস্ট। ওকে, বাংলা এটার বাংলাতে ঘুরিয়ে পেঁচিয়ে বলো। আমি বলি দেখো তো মিলাও হচ্ছে কিনা, আগে তুমি ট্রাই করো, অর্থাৎ তুমি আমি বলবার আগে ট্রাই করো। দরিদ্রতা সত্ত্বেও সে অনেস্ট বা সে সৎ সৎ এরকম কিছু একটা, এটাকে ঘুরিয়ে পেঁচিয়ে একটু আমি ইংরেজিতে বলি বা বাংলায় বলি। যদিও সে দরিদ্র, খেয়াল করো, যদিও সে দরিদ্র সে অনেস্ট। এবার বলো যদিও ইংরেজিটা কি, এইটুক মনে রাখলে চলবে। যদিও মানে কি বলো দো, অলদো, ইভেন দো, যে কোনো একটা। এবারে আসো আমি কি বলবো, যদিও মানে হচ্ছে দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট। এবার দেখো তোমারটা মিলাও, দেখো সাবজেক্ট আছে ভার্ব আছে, সাবজেক্ট আছে ভার্ব আছে, একাধিক সাবজেক্ট একাধিক ভার্ব, বাক্যের মধ্যে দো এনেছি অর্থাৎ কি কনজাংশন নিয়ে এসেছি, সো 100% আমার উত্তর কারেক্ট হয়েছে। এবার এটা কি তুমি চলো বাংলাতে একটু দীর্ঘ করে বলো, সেটা কি, সে গরিব, খেয়াল করো, সে গরিব কিন্তু সে সৎ, সে দরিদ্র কিন্তু সে সৎ। তাহলে দেখো কিন্তু ইংরেজি কি বলো বাট, আমরা সবাই জানি, তাহলে হবে কি হি ইজ পুয়ার সে দরিদ্র, বাট হি ইজ অনেস্ট কিন্তু সে কি বলো সৎ। কি বুঝতে পেরেছো? এখন চলো আমরা এবার রুলে যাই। রুলটা কি ছিল, ইনস্পাইট অফ বা ডেসপাইট বা নট উইথ স্ট্যান্ডিং একই কথা, এগুলোর অর্থ হচ্ছে সত্ত্বেও, মনে রাখবা এগুলোর অর্থ কি কথা বলো সত্ত্বেও। এই সত্ত্বেও যখন তুমি বাংলাতে মুখে আসবে তোমার তখন ইংরেজি করবা হচ্ছে কি বলো যদিও। তাহলে যদিও কি বলো দো, অলদো, ইভেন দো। আর বাট এর বাংলা কি আমরা সবাই জানি বলো
কিন্তু, তাহলে মনে রাখবা যদি পরীক্ষার হলে মুখে কিন্তু থাকে ওটাকে কমপ্লেক্স করবা যদিও দ্বারা, ওটাকে সিম্পল করবা সত্ত্বেও দ্বারা। আবার যদি যদিও থাকে ওটাকে কম্পাউন্ড করবা কিন্তু দ্বারা, ওটাকে সিম্পল করবা সত্ত্বেও দ্বারা। আমি কি বুঝাতে পেরেছি? অর্থাৎ তুমি যদি বাংলাটা বুঝে যাও, হলে বসে তোমার রুল এমনি মনে চলে আসবে। তুমি হলে বসে তুমি রুল মেক করবা, অর্থাৎ তুমি চিন্তা করবা এইটুকু, সিম্পল করতে বলেছে তার মানে একটি সাবজেক্ট একটি ভার্ব, কমপ্লেক্স করতে বলেছে তাহলে একাধিক সাবজেক্ট একাধিক ভার্ব, শুধু কনজাংশন গুলো হচ্ছে আমি অর্থ বুঝে বসাবো। আর কম্পাউন্ড করতে বলেছে তার মানে একাধিক সাবজেক্ট একাধিক ভার্ব, ফ্যান বয়েসের মধ্যে কে কে আছে, কার অর্থটা কি বুঝে বসালি চলে গেল। চলো এরপরে খেয়াল করো, তার মানে আমরা কিন্তু রুল খেয়াল করো, আমরা কিন্তু রুলটা পরে পড়ছি, আগে আমরা মূল বাক্য বুঝছি, বাক্যের অর্থ বুঝছি, রুল আমার এমনি চলে আসছে। তার মানে আগে রুল নয়, আগে বোঝা, বাংলা বোঝা, বাংলাতে সরল জটিল যৌগিক করতে বোঝা, এরপরে রুল এমনি চলে আসে। তার মানে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে তোমরা যে ভয়গুলো পাও এগুলো একেবারেই অহেতুক ভয়। অর্থাৎ তুমি যদি একবার এটা ধরতে পারো বাংলাতে, তোমার জন্য এটা খুবই ইজি হয়ে যাবে বোঝা। চলো আমরা পুরো বাক্যটা বলি, বাই রিডিং অ্যাটেন্টিভলি ইউ উইল পাস। আচ্ছা চলো বাংলা করি, অর্থাৎ মনোযোগ দিয়ে পড়ার দ্বারা তুমি পাস করবে। খুব ভালো করে বোঝো, মনোযোগ দিয়ে পড়ার দ্বারা তুমি পাস করবে, মনোযোগ দিয়ে পড়ার দ্বারা তুমি পাস করবে। বাংলাতে ঘুরিয়ে পেঁচিয়ে বলো কি, যদি তুমি মনোযোগ দিয়ে পড়ো তুমি পাস করবে। দেখো তো হচ্ছে কিনা, একই কথা কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে বললা, জাস্ট একটু জটিল করে বললা, মিশ্র করে বললা। যদি তুমি মনোযোগ দিয়ে পড়ো তুমি পাস করবে। এবার বলো যদি ইংরেজি কি, আমার সামনে যারা ক্লাস করছো সবাই জানো যদি ইংরেজি কি, সেটা কি বলো, ইফ। তাহলে কি বলবো, ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি ইউ উইল পাস। এখন তোমারটা হয়েছে কিনা কিভাবে কনফার্ম হবা, ওই যে আগের কথা। দেখো এখানে ভার্ব আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে, সাবজেক্ট আছে, একাধিক সাবজেক্ট ভার্ব হয়ে গেছে, ইফ আমি নিয়ে এসেছি, সো 100% আমার উত্তর কারেক্ট। ওকে, এবার এটাকে বাংলাতে দীর্ঘ করে বলো। আগেরটা কি বলেছিলাম, যদি তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা করো তুমি পাস করবে। ওকে চলো এবার বাংলাতে আমি এটাকে দীর্ঘ করে বলি, মনোযোগ দিয়ে পড়াশোনা করো এবং তুমি পাস করবে। দেখো তো ঠিক আছে কিনা, মনোযোগ দিয়ে পড়াশোনা করো এবং তুমি পাস করবে। তার মানে প্রথম যে ক্লজ তুমি একটু তাকে আদেশ করে বললা, তাকে উপদেশ দিলা বা আদেশ দিলা যে মনোযোগ দিয়ে পড়াশোনা করো এবং তুমি পাস করবে। তাহলে খেয়াল করো, প্রথমে আমরা বলবো হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ রিড অ্যাটেন্টিভলি, মনোযোগ দিয়ে পড়াশোনা করো, এন্ড মানে এবং, ইউ উইল পাস, দেখবা তুমি পাস করবে। তো দেখো তো একাধিক সাবজেক্ট একাধিক ভার্ব আছে কিনা, উইল পাসের জন্য আমার ইউ আছে, আর এখানে রিডের জন্য মনে রাখবা যে ইম্পারেটিভ সেন্টেন্স মানে একটা ইউ উজ্জ্ব থাকে, হিডেন থাকে, দেখা যায় না তবে আছে। তার মানে রিডের জন্য আগে একটা ইউ আছে, লেখা যাবে না, সো 100% আমার বাক্যটা কম্পাউন্ড হয়ে গেছে। তাহলে রুলটা কি, রুলটা হচ্ছে যদি আমরা বাইয়ের পরে জেরান্ড থাকে, অর্থাৎ বাইয়ের পরে ভার্বের সাথে আইএনজি থাকে, এটাকে হচ্ছে আমরা বাংলায় বলবো হচ্ছে দ্বারা। কিসের দ্বারা, কিশোর দ্বারা কাজটা করা হলে এটাকে আমরা কমপ্লেক্স করব হলো কি দ্বারা বলো, যদি দ্বারা, যদি, ইফ এবং অ্যাফার্মেটিভ সেন্টেন্স একই কথা চলে আসবে মুখে। এটাকে কম্পাউন্ড করব হচ্ছে কি দ্বারা, কথা বলো, এবং দ্বারা। এবং তার মানে বাংলায় মনে রাখবো দ্বারা বললে আমি বাংলাতে করব যদি দ্বারা, যদি বললে এটাকে আমি কম্পাউন্ড করব কি এবং দ্বারা। অথবা ধরো পরীক্ষায় যদি বলে দিয়েছে, কমপ্লেক্স বলে দিয়েছে, বলেছে তুমি এটাকে সিম্পল করো, কোনো ব্যাপার না, যদি বললে আমি কি করব বলো, দ্বারা। কথা কি ক্লিয়ার না, ক্লিয়ার না, বুঝতে পেরেছো? বললাম যদি তুমি মন দিয়ে ক্লাসটি করো তুমি হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স বুঝতে পারবে। কি বললাম বলো, যদি তুমি মনোযোগ দিয়ে ক্লাসটি করো তুমি চেঞ্জিং সেন্টেন্স বুঝতে পারবে, তাই তো? বাংলাতে সরল করো, মনোযোগ দিয়ে ক্লাস করার দ্বারা তুমি চেঞ্জিং সেন্টেন্স বুঝতে পারবে বাই জয়নিং অ্যাটেন্টিভলি, বাই জয়নিং দ্য ক্লাস অ্যাটেন্টিভলি। দেখো তুমি কিন্তু অলরেডি করে ফেলতে পারছো। স্যার রুল কেন লাগছে, আমি রুল কেন পড়াবো, আগে এটা বলো আমাকে। আমি রুলের কথা কেন ফার্স্টে ক্লাসে গিয়ে বলো লেখো বাবা আজকে রুল 1, কালকে রুল 2, রুল 3, কেন এত রুলের মধ্যে যাব? আগে বাচ্চাকে এটা বুঝাবো যে বাবা তোমার মাথায় এটা তুমি নাও যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড মানে অনেক রুলের ব্যবহার না, এটা একটা ভাষার ব্যবহার। তুমি কথা যে বলো রেগুলারলি এটাই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। তুমি সিম্পল রেগুলারলি অনেক কথা বলছো, কমপ্লেক্সও বলছো, কম্পাউন্ডে বলছো, সো তুমি যেটা মুখে বলছো ওটাই তো পরীক্ষায় লিখবা, এত তো ভয় পাওয়ার কিছু নেই। সো খুবই ইজি কিন্তু। ওকে লেটস গো, এরপরে আসো। দেখো আমরা এদিকে যাব না, আগে হচ্ছে আমরা মূল বাক্যে যাচ্ছি। কি বলেছে, উইদাউট রিডিং অ্যাটেন্টিভলি, অর্থাৎ
মনোযোগ দিয়ে পড়াশোনা না করলে বা ছাড়া ইউ উইল ফেইল, তুমি কি করবে বলো, ভালো করবে না, তুমি অকৃতকার্য হবে। আগে বাংলাতে বুঝো, অর্থাৎ মনোযোগ দিয়ে পড়াশোনা করার ছাড়া বা করা বাদে তুমি ফেল করবে। এবার দেখো তো বাংলাতে ঘুরে পেঁচায় বলো, যদি তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা না করো, রাইট, যদি না, তবে তুমি ফেল করবে। তাহলে বলো যদি না ইংরেজি কি বলো, ইফ মানে যদি, আর যদি না মানে কি ইফ নট। আর যারা ইফ নটে যেতে চাচ্ছ না তারা বলবা আনলেস মানে যদি না, এটা সবাই আমরা জানি। তাহলে এই বাক্যটাকে আমি আনলেস দ্বারাও করতে পারি, ইফ দ্বারাও করতে পারি। ইফ ইউ ডু নট রিড অ্যাটেন্টিভলি ইউ উইল ফেল, এটাও কারেক্ট। অথবা বলতে পারো আনলেস ইউ রিড অ্যাটেন্টিভলি। আনলেস বললে ডোন্ট বলবো না, কজ আনলেস নিজেই নেগেটিভ। আর ইফ বললে আমি ডোন্ট বলবো, কজ ইফটাকে আমি নেগেটিভ করছি। এটুকু আমরা সবাই বুঝতে পারি। তাহলে বলো যদি আমি অ্যাটেন্টিভলি পড়াশোনা না করি তবে আমি ফেল করবে বা তবে তুমি ফেল করবে। তাহলে বলো যদি না ইংরেজি কি বলো, ইফ নট, অথবা কি বলো আনলেস। আচ্ছা চলো এটাকে যদি আমি একটু দীর্ঘ করে বলতে চাই, কি করব বলো, দীর্ঘ করে বলো, পড়াশোনা মনোযোগ দিয়ে করো নতুবা তুমি ফেল করবে। মানে নতুবা মানে কি, না করলে কি হয় সেটা। আবারও খেয়াল করো, পড়াশোনা মনোযোগ দিয়ে করো নতুবা না হলে, এছাড়া তুমি ফেল করবে। তো নতুবা বা না হলে মানে কি, নতুবা বা না হলে মানে হচ্ছে অর। অর মানে কি বলো, নতুবা, মুখস্থ করো, অর মানে কি বলো নতুবা। এবার চলো তার মানে কি, যদি উইদাউট এবং জেরান্ড হয়, উইদাউট এবং রিডিং জেরান্ড হয়, এর বাংলা অর্থ হলো ছাড়া। এটাকে কমপ্লেক্স করবে কি দ্বারা, ইফ এবং নট। এর মানে হচ্ছে যদি না, অথবা আমরা বলতে পারি হলো আনলেস। এটাকে আমরা যদি আমরা কম্পাউন্ড করতে চাই, প্রথমে আমরা ইম্পারেটিভ অর্থাৎ পড়াশোনা করো না করলে কি হবে, তাহলে আমরা বলবো অর এর বাংলা হলো কি বলো নতুবা। বুঝতে পেরেছি। তাহলে যদি পরীক্ষার হলে দেখো নতুবা দিয়ে কোনো বাক্য দিয়েছে, তাহলে বুঝে নিবা স্যার গতকালকে বলেছেন আমাকে নতুবা দিয়ে বাক্য বলা মানে এটাকে কমপ্লেক্স করব যদি না দিয়ে, এটাকে সিম্পল করব মানে কি বলো ছাড়া দিয়ে। আবার যদি না দিয়ে দেয় এটাকে কম্পাউন্ড করতে বলে, তাহলে বলবা যদি না তার মানে নতুবা, আবার যদি না তার মানে কি বলো ছাড়া। অর্থাৎ তুমি যদি বাংলাতে একবার বুঝে যেতে পারো স্যার, পরীক্ষার হলে তোমার রুল এমনিতেই মনে থাকবে, এমনি চলে আসবে, কজ এইটুকু বাংলার ইংরেজি তুমি এমনিতেই জানো। সো দ্যাট আগে বাংলায় ভালো বুঝি, ইংরেজিতে আমার চলে আসবে। চলো এরপরে হচ্ছে আমরা দেখব হলো এই বাক্যটা কি, গোয়িং হোম আই ফাউন্ড হিম ইল। আগে বাংলায় চিন্তা করো, আগে বাংলায় বলো, বাড়িতে গিয়ে আমি তাকে অসুস্থ দেখেছিলাম। ভালো করে খেয়াল করো, বাড়িতে গিয়ে আমি তাকে অসুস্থ দেখেছিলাম, বা বাড়িতে যাবার পরে আমি তাকে অসুস্থ দেখেছিলাম, বা বাড়িতে গিয়ে, গোয়িং হোম বাড়িতে গিয়ে বা বাসায় গিয়ে আমি তাকে অসুস্থ দেখেছিলাম। চলো বাংলাতে একটু ঘুরে পাচ্ছে, তুমি চিন্তা করো তো, দেখো তো কি হয়। যখন আমি বাড়িতে গিয়েছিলাম আমি তাকে অসুস্থ দেখেছিলাম। তাহলে যখন ইংরেজি কি বলো, ওয়েন। কে না জানো বলো, তোমরা যারা ক্লাস করছো তারা বলো যখন ইংরেজি ওয়েন, এটা কে না জানে। সো কেন আমি আগে রুল পড়বো, এটাকে ভ্যানিশ করতে হবে। তোমার ফার্স্ট অফ অল মনে রাখতে হবে নট রুল, ফার্স্ট হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ ক্রিয়েটস আর লট অফ রুলস। কথা কি বুঝতে পেরেছি? অর্থাৎ তুমি যদি ল্যাঙ্গুয়েজ ভালো করে বুঝো, রুল তুমি নিজেই মেক করবে। ইউ উইল বি দ্য মেকার অফ দ্য রুলস। অর্থাৎ তুমি রুলের আন্ডারে নয়, বরং তোমার আন্ডারে রুলস থাকবে। এবার তাহলে বলো যে যখন ইংরেজি কি বলো ওয়েন, তাহলে বলো ওয়েন আই ওয়েন্ট হোম। এইখানে খেয়াল রাখো টেন্স, কারণ এখানে ছিল ফাউন্ড নট ফাইন্ড, ফাউন্ড পাস্ট, এজন্য আমরা গো বলিনি, বলছি ওয়েন্ট। হোয়েন আই ওয়েন্ট হোম আই ফাউন্ড হিম ইল। এখন মিলাও তোমারটা হয়েছে কিনা দেখো, ভার্ব আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে, সাবজেক্ট আছে, WH ওয়ার্ডও আছে, একটা কনজাংশন যে বললাম প্রথমে, তার মানে তোমারটা 100% কমপ্লেক্স হয়েছে। এইবার তুমি এটাকে একটু দীর্ঘ করে বাংলাতে বলার ট্রাই করো। কি বলো তো, আগে বলো, আগেরটা কি ছিল, যখন আমি বাড়িতে গিয়েছিলাম মানে যখন আমি তাকে দেখেছিলাম সে অসুস্থ। এবার বলো আমি বাড়িতে গিয়েছিলাম এবং দেখেছিলাম সে অসুস্থ। আমি বাড়িতে গিয়েছিলাম এবং দেখেছিলাম সে অসুস্থ, এবং ইংরেজি কি বলো অ্যান্ড। সবাই আমরা জানি, তার মানে হবে কি আই ওয়েন্ট হোম অ্যান্ড ফাউন্ড হিম ইল। এখন বলবো স্যার এবং তারপরে দেন বলবো কিনা, অ্যান্ড দেন। ইয়েস, তুমি চাইলে অ্যান্ড দেন বলতে পারো, তবে দেনটাকে ব্র্যাকেটের মধ্যে রাখাটা ভালো, অর্থাৎ এটাকে একটা হাইড রাখো। তো দেন বলার প্রয়োজন নেই, দেন বললে ভালো, না বললেও সমস্যা নেই। হবে কি আই ওয়েন্ট হোম
আমি বাড়িতে গিয়েছিলাম অ্যান্ড ফাউন্ড হিম ইল, এবং তাকে দেখেছিলাম সে অসুস্থ। তাহলে বলো এখানে ওয়েন্ট একটা ভার্ব আছে, সাবজেক্ট হচ্ছে আই, ফাউন্ড একটা ভার্ব আছে, সাবজেক্ট কই নাই না আছে, মনে রাখবা। অ্যান্ড এর ক্ষেত্রে এর আগে এবং পরে যদি একই সাবজেক্ট থাকে তাহলে পরেরটাকে উজ্জ, হিডেন বা অফ রাখা যায়, কিন্তু আছে, এখানেও আই এখানেও ছিল আই, তাই দুইবার আমার আই বলার প্রয়োজন নাই, আমি একবার বলেছি, বাট আছে বিশ্বাস করতে হবে, বুঝতে পেরেছি? তাহলে বলো যখন দেখবা বাক্যটি আইএনজি যুক্ত ভার্ব দ্বারা শুরু হয়েছে, দেখো গোয়িং, কামিং, রাইটিং, সিইং, মুভিং, ওয়াকিং, সুইমিং, যাই বলো, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি দ্বারা শুরু হয়েছে কোনো বাক্য, ওটাকে তুমি কমপ্লেক্স করবা কি দ্বারা? যখন দ্বারা, মানে কি অ্যাজ, সিন্স অথবা কি বলো হোয়েন, তুমি যা বলো তখন হবে, এবং কম্পাউন্ড করবা কি দ্বারা বলো? এন্ড দ্বারা। তার মানে হচ্ছে এইগুলো বোঝার আগে, অর্থাৎ এইগুলো বোঝার আগে তোমাকে কি করতে হবে বলো? আগে ভাষা বুঝতে হবে, আগে ভাষা মনে রাখবা। ভার্বের সাথে আইএনজি হলে এই ভার্বের অর্থ হয় এ অথবা ইয়া, যেমন বাড়িতে গিয়ে, এই যে এ, বাসায় যাইয়া বা গিয়া বা সাধু ভাষায় ইয়া, অর্থাৎ যখন ভার্বের সাথে এ বা ইয়া মুখে আসবে আপনি কমপ্লেক্স করবেন কি দ্বারা বলেন? যখন দ্বারা। আর কম্পাউন্ড করবেন কি দ্বারা বলেন? এবং দ্বারা। এবার চলো বাংলাতে একটু আমরা কয়েকটা করে ফেলি, ঠিক আছে? বললাম যখন আমি কাজটি করেছিলাম আমি দেখেছিলাম, বা যখন আমি বাসায় প্রবেশ করেছিলাম আমি দেখেছিলাম সে ঘুমন্ত। তাহলে কি বলবো? বাসায় প্রবেশ করিয়া আমি দেখেছিলাম সে ঘুমন্ত। তাহলে করিয়া মানে কি? ভার্বের সাথে আইএনজি হবে কি? এন্টারিং দ্য হোম, অর্থাৎ এন্টারিং দ্য হোম আই স হিম স্লিপিং, অর্থাৎ আমি তাকে ঘুমন্ত অবস্থায় দেখেছিলাম, রাইট? তাহলে মনে রাখবো এ বা ইয়া হলে ভার্বের সাথে কি করবো বলো? আইএনজি। কমপ্লেক্স করবো কি দ্বারা বলো? অ্যাজ, সিন্স, হোয়েন দ্বারা। এখানে বলবা অ্যাজ আই এন্টার্ড দ্য হোম, তাও বলতে পারো। সিন্স আই এন্টার্ড দ্য হোম, তাও বলতে পারো। হোয়েন আই এন্টার্ড দ্য হোম, তুমি তাও বলতে পারো। অর্থাৎ যখন দিয়ে তুমি যা বলো তাই কারেক্ট। চলো এরপরে চলে আসি আমরা পরবর্তী যেটা, সেটা হচ্ছে কি বলো? আই কেম টু মার্কেট টু বাই সাম বুকস। দেখো আই একটা সাবজেক্ট একটা ভার্ব আছে, টু বাই এটার আগে কোনো সাবজেক্ট নাই, তবে এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। চলো আগে বাংলায় করি। আমি কিছু বই কিনতে মার্কেটে গিয়েছিলাম। আচ্ছা, বা মার্কেটে, ওকে ফাইন, ঠিক আছে। আমি কিছু বই কিনতে মার্কেটে গিয়েছিলাম, আগেবার বুঝো, আমি কিছু বই কিনতে মার্কেটে গিয়েছিলাম। চলো বাংলাতে ঘুরিয়ে পাচায় বলো, আমি মার্কেটে গিয়েছিলাম যাতে কিছু বই কিনতে পারি। দেখো ঠিক আছে কিনা? আমি কিছু বই কিনতে মার্কেটে গিয়েছিলাম না, তার মানে কি? আমি মার্কেটে গিয়েছিলাম যাতে কিছু বই কিনতে পারি। যাতে ইংরেজি কি বলো? সো দ্যাট। এবারে আসো, তাহলে আই কেম টু মার্কেট, আমি মার্কেটে গিয়েছিলাম, সো দ্যাট যাতে আই কুড বাই সাম বুকস। ওই যে বলেছিলাম সো দ্যাট থাকলে ক্যান, কুড, মে, মাইট, এখানে গিয়েছিলাম কেম পাস্ট, তাই আমি বলেছি কুড। যদি আমরা বলতাম কাম তাহলে বলতাম কি? কথা বলো হচ্ছে ক্যান, ইত্যাদি। আচ্ছা, এবং এখানে আমরা কম্পাউন্ড, অর্থাৎ আমরা দীর্ঘ করে কথাটাকে কিভাবে বলবো? বললাম আমি মার্কেটে গিয়েছিলাম যাতে কিছু বই কিনতে পারি, তাই তো? চলো দীর্ঘ করে বলি, আমি কিছু বই কিনতে চেয়েছিলাম এবং মার্কেটে গিয়েছিলাম। আবারও খেয়াল করো, আমি কিছু বই কিনতে চেয়েছিলাম এবং মার্কেটে গিয়েছিলাম, রাইট? আবার বলো, আমি মার্কেটে গিয়েছিলাম যাতে কিছু বই কিনতে পারি, এটা ছিল কমপ্লেক্স। তাহলে কম্পাউন্ড বাংলায় বলো, আমি কিছু বই কিনতে চেয়েছিলাম এবং মার্কেটে গিয়েছিলাম। চাওয়া ইংরেজি কি বলো? ওয়ান্ট, এবং ইংরেজি কি বলো? এন্ড, তাই ইংরেজি কি বলো? সো। এখানে ওয়ান্ট টু আবার এন্ড দ্বারাও করা যায়, আবার ওয়ান্ট সো দ্বারাও করা যায়। হবে কি বলো? আই ওয়ান্টেড টু বাই সাম বুকস, আমি কিছু বই কিনতে চেয়েছিলাম, সো অথবা এন্ড, তুমি যাই বলো, আই কেম টু মার্কেট। আমি বুঝাতে পেরেছি? এখন মিলাও, দেখো ওয়ান্টেড একটা ভার্ব সাবজেক্ট আছে, কেম একটা ভার্ব সাবজেক্ট আছে, তার মানে, এবং এন্ড অথবা সো আছে, সো থাকলেও হবে যে ফ্যান বয়েস, ফ্যান বয়েসের এসে কি হয়? সো। 100% কম্পাউন্ড হয়ে গেল। তো কিভাবে বলতে পারি? ইন অর্ডার টু, অর্থাৎ মানে তে, ইন অর্ডার টু মানে কি? তে, বাংলাতে তে, টু প্লাস ভার্ব মানে বাংলাতে তে, অর্থাৎ আমি কিনতে, যেতে, খেতে, ঘুমাতে, যদি বাংলাতে মুখে তে হয় তুমি ওটাকে কমপ্লেক্স করবে হচ্ছে সো দ্যাট দ্বারা বা ইন অর্ডার দ্যাট দ্বারা। মনে রেখো ভালো করে, ইন অর্ডার দ্যাট হলে হচ্ছে কমপ্লেক্স, আর ইন অর্ডার টু হলে কি বলো? সিম্পল। ভালোভাবে মনে রাখো, ইন অর্ডার টু হলে হচ্ছে সিম্পল, আর ইন অর্ডার দ্যাট হলে কি বলো? কমপ্লেক্স। এটাকে আমি কম্পাউন্ড করবো কি দ্বারা? ওয়ান্ট টু ডট ডট কি বলো? এন্ড, অর্থাৎ বাংলা অর্থ দিয়ে করে ফেলতে পারি। এরপরে আসো, দেখো হি কুডন্ট কাম বিকজ
অফ হিজ লেজিনেস। হি কুডন্ট কাম বিকজ অফ হিজ লেজিনেস, অর্থাৎ তার লেজিনেসের জন্য সে ক্লাসে আসতে পারে নাই। ওকে, চলো আমরা বাংলায় ঘুরাই। সে ক্লাসে আসতে পারে নাই কারণ সে অনেক লেজি। তাহলে কারণ ইংরেজি কি বলো? বিকজ, সিন্স, এজ। বুঝতে পারছি তো? তাহলে হি কুড নট কেম, হি কুড নট কাম, সে আসতে পারেনি বিকজ হি ওয়াজ লেজি, সিন্স, এজ হি ওয়াজ লেজি। যা বলো তাই কারেক্ট। তার মানে হচ্ছে আমি সাবজেক্ট বলছি, ভার্ব বলছি, সাবজেক্ট বলছি, ভার্ব বলছি, মাঝখানে কি আছে বলো? বিকজ আছে, কারণ আছে। বুঝতে পেরে গেছি? তাহলে বলো এখানে আমরা বাংলাতে দীর্ঘ করে বলি, সে ক্লাসে সে অনেক লেজি, সে অনেক দূর মানে হচ্ছে সে অনেক কি বলো? ফাঁকিবাজ বা লেজি, এবং সে ক্লাসে আসতে পারে নাই, তাই তো? তাহলে এবং করলে কি হয় বলো? অ্যান্ড হি ওয়াজ লেজি অ্যান্ড হি কুড নট কাম। তার মানে হচ্ছে বিকজ অফ যদি থাকে, জন্য, বলো বিকজ অফ এর অর্থ কি বলো? জন্য। এখন জন্য অর্থ অনেক কিছু হতে পারে পরীক্ষায়, বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, ওয়িং টু, ডিউ টু, ফর, অর্থাৎ যে কোনো ভাবে পরীক্ষা আসুক, মানে জন্য অর্থ হলো হয়েছে, অর্থাৎ লেজিনেসের জন্য, দুর্বলতার জন্য, হ্যাঁ ইত্যাদি। জন্য অর্থ যা কিছু আসুক, যতগুলো আসুক এগুলোই আসবে। এই জন্য অর্থ হলে তুমি কি বলবা? কারণ। কি বলো বলো? কারণ। আর এখানে বলবা কি কথা বলো? এবং। কি বোঝা গেছে? এরপরে চলো লাস্ট একটু, আর একটা মাত্র স্লাইড বাকি। আই স আ ফ্লাইং বার্ড, আমি একটু উড়ন্ত পাখি দেখেছিলাম, আমি একটু উড়ন্ত পাখি দেখেছিলাম। কোন রুল লাগবে না, আগে চিন্তা করো, বাংলাতে ঘুরে বাঁচায় বলো। আমি একটি পাখি দেখেছিলাম যা উড়ছিল। ক্লিয়ার না? ক্লিয়ার না? আমি একটি পাখি দেখেছিলাম যা কি বলো? উড়ছিল। তার মানে কি? আই স আ বার্ড হুইচ ওয়াজ ফ্লাইং। দেখো আই সাবজেক্ট, স ভার্ব। আচ্ছা খেয়াল করো, ওয়াজ ফ্লাইং হচ্ছে ভার্ব, এখানে একটা সাবজেক্ট লুকাই, তো সেটা কোনটা? হুইচ। নিজেই সাবজেক্ট, নিজেই আবার কনজাংশন। তাহলে খেয়াল করো, একাধিক সাবজেক্ট একাধিক ভার্ব হলো, আবার তুমি কনজাংশন যুক্ত একটা সাবজেক্টও নিয়ে আসলা। সো 100% তোমার কমপ্লেক্স হয়ে গেল। তুমি কেন রুল আগে পড়বা? আগে বাবা মুখে যদি বাংলায় যা করবা ওটার ইংলিশ লিখলে ওইটাই তো কমপ্লেক্স হয়ে গেল। তাহলে বলো এখানে বলতে পারো, আমি একটি পাখি দেখেছিলাম এবং তা উড়ছিল, এটাই তো কম্পাউন্ড। আমি একটি পাখি দেখেছিলাম এবং তা উড়ছিল, মানে কি? আই স আ বার্ড এবং ইট ওয়াজ কি বলো? ফ্লাইং। এবারে আসো, কি বলেছে? বিসাইডস বিং আ গুড স্টুডেন্ট হি ইজ আ গুড প্লেয়ার। এর মানে কি বলতো? ভালো ছাত্র হবার পাশাপাশি, বা ভালো ছাত্র বা ছাত্রী হবার পাশাপাশি সে একজন ভালো খেলোয়াড়। তাহলে বলো তো, ভালো ছাত্র হবার পাশাপাশি সে একজন ভালো খেলোয়াড়, এটাকে তুমি ঘুরিয়ে পেঁচিয়ে বলো। বলো হোয়াইল, মানে কি বলো? যখনই সে একজন ভালো ছাত্র তখনই আবার সে একজন ভালো খেলোয়াড়, মানে এই কাজ দুটো একই সাথে চলছে। যখনই সে একজন ভালো ছাত্র সে একজন ভালো প্লেয়ার। যখন ইংরেজি কি বলো? হোয়াইল। বলো স্যার তা যখন, হোয়েন না? ইয়েস, ওয়েন মানে যখন, সময়কে বোঝায়। আবারও বলি, ওয়েন মানে যখন কি? সময়কে বোঝায়, বাট এটা সময়কে বোঝাচ্ছে না। তাহলে হবে কি? হোয়াইল হি ইজ আ গুড স্টুডেন্ট, কমা হি ইজ আ গুড প্লেয়ার। ওকে, এটাকে বাংলাতে একটু লম্বা করে বলতি। সে কেবলই একজন ভালো ছাত্র নয়, সে একজন ভালো খেলোয়াড়ও। সে কেবলই একজন ভালো ছাত্র নয়, মানে কি? ভালো ছাত্রের পাশাপাশি ভালো খেলোয়াড়ও। সে কেবলই একজন ভালো ছাত্র নয়, সে একজন ভালো খেলোয়াড়ও। তাহলে কেবল নয় মানে কি? নট অনলি বাট অলসো, নট অনলি বাট অলসো। হি ইজ নট অনলি আ গুড স্টুডেন্ট বাট অলসো আ গুড প্লেয়ার। বাচ্চারা খেয়াল করো, এই যে হচ্ছে আমরা 10 এবং লাস্ট, সেটা হচ্ছে কি? ইট ওয়াজ আ নাইস ড্রেস, এটা একটি চমৎকার ড্রেস। ইট ওয়াজ আ নাইস ড্রেস, একটা ভালো ড্রেস ছিল। হবে কি? এটা একটি সুন্দর ড্রেস। তাহলে এটাকে ঘুরিয়ে বাঁচায় বলো, এটা এমন একটি ড্রেস যা হয় সুন্দর। তাহলে বলো ইট ওয়াজ আ ড্রেস হুইচ ওয়াজ নাইস। তাহলে যা ইংরেজি কি বলো? দ্যাট বা হুইচ। তাহলে এটাকে দীর্ঘ করে বলো, এটা একটি ড্রেস এবং তা সুন্দর, এবং মানে কি? অ্যান্ড। তাহলে কি বলতে পারো? ইট ওয়াজ আ ড্রেস অ্যান্ড ইট ওয়াজ নাইস। স্যার আমি কেন রুল পড়বো? ইয়েস, রুল জানবো, তবে আগে হচ্ছে ভাষা, আগে ল্যাঙ্গুয়েজ। যে লোকটা, যে স্টুডেন্ট, যে বাচ্চা ল্যাঙ্গুয়েজ ভালো বুঝে, সে 100% সে উত্তর করে দিয়ে আসতে পারবে। বাচ্চারা আমি তোমাদেরকে এতক্ষণ ধরে যেটা দেখালাম সেটা হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড মানে একটা ভাষার ব্যবহার। সিম্পল মানে একটি সাবজেক্ট একটি ভার্ব, এখানে কোনো কনজাংশন থাকবে না। কমপ্লেক্স মানে একাধিক সাবজেক্ট একাধিক ফাইনাইট ভার্ব, এখানে কনজাংশন থাকবে। আর কম্পাউন্ড মানে একাধিক সাবজেক্ট একাধিক ফাইনাইট ভার্ব, এখানে কনজাংশন থাকবে ফ্যান বয়েস, ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, সো। এবং এর মানেই হচ্ছে কোনো কথাকে সরল করে বললে সিম্পল, কোনো কথাকে ঘুরিয়ে পেঁচিয়ে বললে কমপ্লেক্স, কোনো কথাকে দীর্ঘ করে বললে কি বলো? কম্পাউন্ড। আশা করি তোমরা আমার এই কথাগুলো মনোযোগ দিয়ে বুঝতে পেরেছো, এবং আশা করি তোমরা অবশ্যই এই যে আমার মুখের কথা, অর্থাৎ ভাষার ব্যবহারের মাধ্যমে চেঞ্জিং সেন্টেন্স করা,
এটা দেখে আশা করি তোমরা খুব ভালোভাবে সলভ করতে পারবে। তোমাদের জন্য শুভকামনা, তোমরা পরীক্ষায় অনেক ভালো করো এবং এই প্যারাময় টপিকটি তোমাদের কাছে আশা করি আজকের থেকে একদম ইজি হয়ে গেল। তোমরা সবাই দোয়া করবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।